হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো রাগেট বায়োলজি। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে এনসিইআরটির বাংলা যে সিরিজ চলছে সেই সিরিজটি কন্টিনিউ হচ্ছে। এর আগে আমরা দুটি ভিডিও আপলোড করেছি ব্রিদিং অ্যান্ড রেসপিরেশনের ওপর। ক্লাস 11 এখানে টপিক দেওয়া রয়েছে, দেখো একটু। ক্লাস 11 ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ, মানে আমাদের যে হিউম্যান ফিজিওলজি রয়েছে সেই হিউম্যান ফিজিওলজির যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন, সেই চ্যাপ্টারের উপর বেস করে এখানে আমরা ভিডিওটি বানিয়েছি। তো এখানে অলরেডি দুটো ভিডিও আপলোড করা আছে, তোমরা একটু প্লেলিস্ট থেকে দেখে নেবে। এটা 3 নম্বর ভিডিও, যেখানে এক্সচেঞ্জ অফ গ্যাসেস এবং ট্রান্সপোর্ট অফ গ্যাসেস এই দুটি পার্টকে এখানে রাখা হয়েছে। এবং এনসিইআরটির পেজ নাম্বার যদি তোমরা দেখো 272 থেকে 275, এই পেজ নাম্বারের মধ্যে এই বিষয়গুলো রয়েছে। আমরা লাইন বাই লাইন সেগুলোকে ডিসকাস করব এবং যে জায়গাগুলো ইম্পর্টেন্ট নিটের জন্য সেগুলো আমরা অবশ্যই উল্লেখ করে দেব। আর এরপরে আবারও নতুন করে আপলোড শুরু হবে জেনপাসের সিরিজ, নিটের সিরিজ আর এগ্রিকালচারের এক্সামের যে সিরিজ AIWA, এই এক্সামগুলোর সিরিজ আবার নতুন করে শুরু হবে। তার কারণ নিটের এক্সামের জন্য তোমরা জানো 12 তারিখে নিট আছে, তো এক্সামের জন্য ওয়েট করছিলাম। তো এক্সামটা পেরিয়ে যাওয়ার পর নতুন যে প্যাটার্ন রয়েছে নিটের, সেই প্যাটার্নে কোশ্চেন আপলোড হবে এবং সঙ্গে অবশ্যই জেনপাসের সিরিজও আপলোড হতে শুরু হবে। তো তার পাশাপাশি যেমন নর্মাল ভিডিওগুলো চলছে তেমন চলবে। তোমরা স্পেসিফিকভাবে কোন কোন জায়গার ভিডিও আরও চাইছো সেটা উল্লেখ করতে পারো, চেষ্টা করব বানিয়ে দেওয়ার। দেখো, প্রথমেই পেজ নাম্বার 272-তে রয়েছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস। আগের পার্টগুলি প্লেলিস্ট থেকে দেখে নাও। অ্যালভিওলাই আর দ্য প্রাইমারি সাইটস অফ এক্সচেঞ্জ অফ গ্যাসেস। ফুসফুসের গঠন আমরা দেখেছি আগের দিন পর্যন্ত, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যালভিওলাই বা যে বায়ুথলি রয়েছে সেই জায়গা হলো গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য আদর্শ জায়গা এবং অন্যতম জায়গা আর কি, প্রাইমারি সাইটস বা প্রাথমিক স্থান। এক্সচেঞ্জ অফ গ্যাসেস অলসো অকার বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু। কাদের মধ্যে এক্সচেঞ্জ হয়? গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কাদের কাদের মধ্যে হয়? সেটা হলো ব্লাড এবং টিস্যুর মধ্যে। মানে অ্যালভিওলাইয়ের যে সেল রয়েছে, ওভারঅল টিস্যু, তার সঙ্গে তার চারিপাশের যে রক্তজালক রয়েছে, তার যে ব্লাড রয়েছে, সেই ব্লাড, এই দুটির মধ্যে এক্সচেঞ্জটি চলে। O2 and CO2 are exchanged in these sites by simple diffusion, mainly based on the pressure and concentration gradient. অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এই যে আদান প্রদান, একটা জায়গা থেকে অন্য জায়গায় যে আদান প্রদান হচ্ছে, মানে টিস্যু থেকে, মানে অ্যালভিওলাই টিস্যু থেকে ব্লাডে অক্সিজেন এবং ব্লাড থেকে অ্যালভিওলাইয়ে কার্বন ডাইঅক্সাইড, এই যে এক্সচেঞ্জটা চলছে সেটা কিসের থ্রু দিয়ে হয়? সেটা হলো ডিফিউশন, সিম্পল ডিফিউশন, সরল ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়। এবং সেটা কিসের ওপর বেস করে হয়? সেটা হলো অন প্রেশার অ্যান্ড কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে চাপের যে পার্থক্য, সেই পার্থক্য এবং ঘনত্বের যে নতিমাত্রার পার্থক্য রয়েছে, সেই নতিমাত্রার পার্থক্যের ওপর বেস করে কিন্তু এই ঘটনাটি ঘটে। তাহলে এইখানে সিম্পল ডিফিউশন মেনলি বেসড অন প্রেশার অ্যান্ড কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এই যে লাইনটি আমরা বারবার বলছি যে যে জায়গাগুলো থেকে নিটে কোশ্চেন থাকে সেই লাইনগুলো আমরা মার্ক করে দিই প্রতি ভিডিওতে। এখানে এই লাইনটি থেকে নিটে কোশ্চেন থাকে, তোমরা অবশ্যই ভালো করে তোমাদের বইগুলোতে মার্ক করে রাখো। নেক্সট রয়েছে সলিবিলিটি অফ গ্যাসেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য thickness of the membrane involved in diffusion are also some important factors that can affect the rate of diffusion. তার মানে হলো যে এই যে সরল ব্যাপন প্রক্রিয়ায় যে এই যে ঘটনাটি ঘটছে, এক্সচেঞ্জের ব্যাপারটি হচ্ছে, এর পাশাপাশি কিন্তু কিছু জিনিসের আরও ব্যাপার রয়েছে, যেমন গ্যাসীয় বস্তুগুলোর দ্রাব্যতা কতটা রয়েছে, কতটা তাড়াতাড়ি সলিউবল ফরম্যাটে যেতে পারে আর কি, সেটা। এবং তার পাশাপাশি অ্যাকচুয়ালি যে জায়গাগুলোর মধ্যে এক্সচেঞ্জ হবে তাদের থিকনেসের একটা বড় ভূমিকা রয়েছে। তাহলে কতটা চওড়া বা কতটা মোটা, তার উপর বেস করে কিন্তু ডিফিউশন পদ্ধতিটা চলে। এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু প্রভাবক থাকে যারা ব্যাপনের হারকে প্রভাবিত করতে পারে। এবং এই লাইনগুলো থেকে, যে শেষের দুটো লাইন, এই লাইন বা এই লাইন থেকে কোনো কোশ্চেন থাকছে না, পরে রয়েছে আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলো রয়েছে বা প্রভাবকগুলো রয়েছে, সেই প্রভাবকগুলো কী সেগুলো দেখে আমরা সেখানে আবারও মার্ক করব। তো এই মোটামুটি এর পরের যে প্যারা রয়েছে, প্রেশার কন্ট্রিবিউটেড বাই অ্যান ইন্ডিভিজুয়াল গ্যাস ইন এ মিক্সচার অফ গ্যাসেস ইজ কল্ড পার্সিয়াল প্রেশার অ্যান্ড রিপ্রেজেন্টেড অ্যাজ PO2 ফর অক্সিজেন অ্যান্ড CO2 ফর কার্বন ডাইঅক্সাইড। মানে হলো এই যে বায়ুর যে মিশ্রণের যে একক গ্যাস রয়েছে, দেখো আমরা যখন ব্রিথ করছি, মানে আমরা যখন ইনহেল করছি কোনো বায়ুকে, আমরা প্রশ্বাস আকারে যখন নিচ্ছি বায়ুকে বাইরে থেকে,
তখন তো সেটা একটা মিক্সচার অফ গ্যাস থাকে, অনেকগুলি গ্যাস থাকে একসঙ্গে। এমন তো নয় যে আমরা অক্সিজেন বেছে বেছে নিতে পারি, সেটা অবশ্যই নয় জানো। তো সেক্ষেত্রে পার্শিয়াল প্রেশার, হ্যাঁ, একটা বড় ফ্যাক্টর। মানে ব্যাপারটা হলো যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, PO2 মানে হলো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, PCO2 মানে হলো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তো এই দুটোকে এই দুটো কীভাবে ডিনোট করা যায় সেগুলো এখানে বলা রয়েছে। পার্শিয়াল প্রেশার্স অফ দিস টু গ্যাসেস in the atmospheric air and the two sides of the diffusion are given in the table 17.1 and figure 17.3. তার মানে 17.1 তো এখানে দেওয়া রয়েছে, পাশাপাশি নিচের দিকে আমরা 17.3 এখানে ছবি পাবো। 17.3 এই জায়গাতে, এই ছবিতে আমরা ডিসকাস করব যেখানে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তার আগে এখানে আমরা 17.1 যে আমরা যে ছকটা পাচ্ছি সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি, যেখানে কি বলার চেষ্টা হচ্ছে। পার্শিয়াল প্রেশার অফ দিস টু গ্যাসেস, মানে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন, এই দুটি গ্যাসের যে পার্শিয়াল প্রেশার, সেটা যে ডিফিউশনের যে জায়গা, সেই জায়গাগুলোর সঙ্গে এখানে তাদের কতটা তাদের গ্রেডিয়েন্ট থাকে, হ্যাঁ, বা ঘনত্ব থাকে, সেই ব্যাপারগুলো এখানে দেওয়া রয়েছে। The data given in the table clearly indicates the concentration gradient for oxygen from alveoli to blood and blood to tissue. দেখো, রেসপিরেটরি গ্যাস হিসেবে অক্সিজেনের কথা বলা হয়েছে। অ্যাটমসফেরিক এয়ারে যখন থাকছে 159, অ্যালভিওলায় গিয়ে যখন পৌঁছাচ্ছে 144। এই যে গোটা ছকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অ্যালভিওলায় গিয়ে 104, ব্লাড যখন ডিঅক্সিজেনেটেড অবস্থায় তখন 40, ব্লাড যখন অক্সিজেনেটেড তখন 95, টিস্যুতে 40। ব্যাপারটা কি দাঁড়ালো? তাহলে অ্যালভিওলাই যদি হয় 104 আর ব্লাড যদি ডিঅক্সিজেনেটেড, মানে যখন কার্বন ডাইঅক্সাইডকে ছাড়তে এসছে, আমি যদি ধরেও নিই যখন অক্সিজেনেটেড মানে 95, সেখানেও দেখো অ্যালভিওলাইয়ের সঙ্গে দুটোর হিউজ ডিফারেন্স রয়েছে। আর যে ডিফারেন্সই বলে দিচ্ছে সিম্পল ডিফিউশন বা সাধারণ ব্যাপন প্রক্রিয়া এটি হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। তাহলে 104 থেকে 40-এ যাবে, এটাই আমরা জানি। আবার 95 থেকে 40-এ যাবে, এটাও আমরা জানি। সুতরাং অ্যালভিওলাই থেকে যেমন ব্লাডে যাবে, ব্লাড থেকে তেমন আবার টিস্যুতে যাবে। এটা অক্সিজেনের ক্ষেত্রে খুব সিম্পল একটি ব্যাপার। অ্যাটমসফেরিক এয়ার থেকে অ্যালভিওলাই পর্যন্ত বিষয়টা কিছু না সেরকম, কিন্তু অ্যালভিওলাই পর্যন্ত কি যে এক্সচেঞ্জ হচ্ছে সেটা ব্লাডের সঙ্গে এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে 104 থেকে 40-এ খুব সহজ যাবে। আবার যখন সেটা অক্সিজেন নিয়ে যখন অক্সিজেনেটেড হচ্ছে তখন সেটা 95-এ দাঁড়াচ্ছে, সেই 95 থেকে 40-এ যাওয়া আবারও খুব স্বাভাবিক একটি ব্যাপার। পাশাপাশি রয়েছে কার্বন ডাইঅক্সাইড। যদি বাতাসের মধ্যে তার যদি প্রেশার বলি, মানে পরিমাণ বলি, সেখানে 0.3, অ্যালভিওলায় গিয়ে সেটা 40 মিলিমিটার পার স্তম্ভে, মানে mmHg এর সমান। ব্লাডের মধ্যে যখন ডিঅক্সিজেনেটেড রয়েছে তখন সেটা 45। তাহলে খুব সহজে 45 থেকে 40-এ যাবে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তাহলে CO2 ডিঅক্সিজেনেটেড অবস্থায় ব্লাডে রয়েছে 45, মানে যেগুলো সেল থেকে ধরে নিয়ে এসছে আর কি, অ্যালভিওলাইয়ের গা বরাবর যে রক্তজালকগুলো রয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে যে অ্যালভিওলাইয়ের যে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার সেটা 40, তাহলে 45 থেকে 40-এ যাবে, স্বাভাবিক ব্যাপার। আবার এখানেও দেখো 45 থেকে 40, কারণ টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করছে মাইটোকন্ড্রিয়ার এটিপি সিনথেসিসের ফলে, তাহলে সেখানে রয়েছে 45। আর ব্লাড যখন অক্সিজেনেটেড তখন 40, তাহলে 45 থেকে 40-এ আসবে। আস্তে আস্তে 40 45-এর পরিণত হবে, কী করে হবে বলছি। আর 45 থেকে 40-এ অ্যালভিওলায় প্রবেশ করবে। এই যে 40 থেকে 45 ব্লাডে এই যে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড অবস্থায় কি করে হলো? সেল থেকে নাই বুঝলাম 40 হলো, সেল থেকে নাই 45 ছিল, সেটা 40 এলো রক্তে। তাহলে রক্তই যখন ফুসফুস পর্যন্ত চলে এলো তখন 45 হয়ে গেল কী করে? এখন এই প্রশ্নের উত্তর হলো যে রক্ত তো গোটা বডিতে ঘুরতে আসছে, তাহলে ডাইরেক্ট তো ধরো যে কোনো টিস্যু থেকে তো ডাইরেক্ট এসে পৌঁছে যাচ্ছে না। তাহলে যদি অক্সিজেনেটেড ব্লাড মানে 40 হয়ও, তাহলে বিভিন্ন টিস্যু ঘুরতে এসে বা বিভিন্ন জায়গা হতে এসে বা ব্লাডের গায়েও যে সমস্ত সেল আছে তাদেরও যে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে, সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা বেড়ে যাচ্ছে, 40 থেকে আবারও 45-এ কনভার্ট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কি এখানে বাংলা করে দেওয়া আছে, তোমরা অবশ্যই এখান থেকে ফলো করবে। Similarly, a gradient is present for CO2 in the opposite direction, that is from tissue to blood and blood to alveoli, যেটা বোঝালাম আর কি সেই কথাগুলি। As a solubility of carbon dioxide is 20 to 25 times higher than that of O2, the amount of CO2 that can diffuse
through the diffusion membrane per unit difference in partial pressure is much higher compared to that of oxygen. কথাটির মানেগুলো দেখো এখানে ভালো করে বোঝো। বলছে কলাকোষ থেকে রক্তে এবং রক্ত থেকে বায়ুথলিতে CO2 এর নতিমাত্রাটি বিপরীতমুখী হয়। কেন? কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা অক্সিজেনের তুলনায় 20 থেকে 25 গুণ বেশি। তাহলে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের থেকে 20 থেকে 25 গুণ পর্যন্ত গুলে যেতে পারে, ব্লাডের সঙ্গে গুলে যেতে পারে। এবং এটা যেহেতু বেশি, সেজন্য পার্শ্বচাপের প্রতি একক পার্থক্যে ব্যাপন পর্দার মধ্যে দিয়ে যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ব্যাপিত হতে পারে অক্সিজেনের তুলনায় অনেকটাই বেশি। যেহেতু বেশি পরিমাণে গুলতে পারে, সেজন্য বেশি পরিমাণে তারা কিন্তু ব্যাপিতও হতে পারে। এই যে লাইনটি রয়েছে, এই লাইনটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট লাইন। একদম যেহেতু NCERT থেকে অনেক বড় বড় সেন্টেন্স তৈরি করে, অ্যাজ দ্য সলিবিলিটি এখান থেকে শুরু করে একদম অক্সিজেন পর্যন্ত, এই লাইনটি নিটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই দেখে রাখবে। দ্য ডিফিউশন মেমব্রেন মেড আপ অফ 3 মেজর লেয়ার্স, এখানে দেওয়া রয়েছে 3 মেজর লেয়ার্সের কথা এখানে দেওয়া রয়েছে। 17.4, এটা 17.4 এর ফিগার, হ্যাঁ। এবং নেমলি দ্য থিন স্কোয়ামাস এপিথেলিয়াম অফ অ্যালভিওলাই, দেখো থিন স্কোয়ামাস এপিথেলিয়াল অ্যালভিওলাইয়ের বেসমেন্ট সাবস্টেন্সের কথা দেওয়া রয়েছে, এটা সাবস্টেন্সের কথা রয়েছে। এখানে সবগুলো কিন্তু লেয়ার ভিত্তিক বলা নেই, আমি বলে দিচ্ছি সবগুলো। থিন স্কোয়ামাস এপিথেলিয়াম অফ অ্যালভিওলাই, তাহলে অ্যালভিওলাইয়ের ক্ষেত্রে এই যে জায়গাগুলো, হ্যাঁ, এই যে অ্যালভিওলাই ওয়াল যেটা রয়েছে, সেল 1 সেল ঠিক, এটাই স্কোয়ামাস এপিথেলিয়াম। এই যে অ্যালভিওলাইয়ের যে ওয়াল, সেটাই হলো এখানে 1 সেল যেটা বলেছে সেটা। আর দ্য এন্ডোথেলিয়াম অফ দ্য অ্যালভিওলার ক্যাপিলারিজ, তাহলে অ্যালভিওলার ক্যাপিলারিজের যে এন্ডোথেলিয়াল লেয়ার রয়েছে, সেই এন্ডোথেলিয়াল লেয়ারের কথা বলা হচ্ছে। মানে অ্যালভিওলার ক্যাপিলারিজ মানে হলো এইটা যেটা ঢুকছে, এটা অ্যাকচুয়ালি অ্যালভিওলার ক্যাপিলারিজ। তার যে এন্ডোথেলিয়াম রয়েছে সেটা, এবং বেসমেন্ট সাবস্টেন্স বিটুইন দ্যাম, এই যে মাঝে, এদের মাঝে যে এই যে হলুদ রঙে দেখতে পাচ্ছ, এদের মাঝে যেটা রয়েছে বেসমেন্ট, হ্যাঁ, যেটা আমি এটা কালার করছি আর কি, হ্যাঁ, এদের দুজনের মাঝে যে উপাদানটি রয়েছে, যে বেসমেন্ট সাবস্টেন্স রয়েছে, এই বেসমেন্ট সাবস্টেন্স। তাহলে 3টে লেয়ারের কথা বলা হচ্ছে। একটা তো এখানে অ্যালভিওলাইয়ের যে লেয়ার রয়েছে সেই লেয়ার, একটি লেয়ার হলো এই যে ব্লাডের যে ব্লাড ভেসেল, রক্তবাহের যে দেয়াল রয়েছে, সেটা এদিকেও রয়েছে এদিকেও রয়েছে। আর একটা এই দুটোর মাঝে যে উপাদানটি রয়েছে, সেই উপাদানটি যেটা এখানে বেসমেন্ট সাবস্টেন্স হিসেবে ধরা হয়েছে। এই 3টি লেয়ারের কথা বলা আছে, যেটা এই ছবিতে আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু বুঝতে পারছি। ছবি, NCERT ছবি মানেই খুব ইম্পর্টেন্ট ছবি, তোমরা অবশ্যই দেখে রাখবে। আর পাশের ছবিটাকে আমরা বোঝাচ্ছি, এটা হয়ে গেল। এরপর বলছে however its total thickness is much less than a millimeter, এদের যে টোটাল যে থিকনেস সেটা 1 মিলিমিটারের থেকেও কম। Therefore all the factors of our body are favorable for diffusion of oxygen from the alveoli to tissue and of কার্বন ডাইঅক্সাইড ফ্রম টিস্যু টু অ্যালভিওলাই। এই সমস্ত কারণের জন্য আমাদের বডির যে কোনো জায়গাতে, মানে ফুসফুস প্লাস দুটো জায়গাতে যেহেতু এক্সচেঞ্জের ব্যাপারটা চলছে, সেই ব্যাপারগুলো খুব সহজেই সম্পন্ন হচ্ছে। দেখো এখানে দেওয়া আছে, ওখানে যে ছবিটিকে আমরা আগে ডিসকাস করছিলাম, মানে আমরা যে লেখাটাকে নিয়ে আগে ডিসকাস করছিলাম একটি ছকের মাধ্যমে, এই যে এই ছকটিতে যখন আমরা ডিসকাস করছিলাম, এই ছকটির বিষয়টি এখানে বোঝানো আছে। অ্যালভিওলার এয়ার যখন আসছে, সেখানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন 104, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড 40। ওকে, যখন সেটা পাশে রক্তজালক রয়েছে, সেই রক্তজালকে এই 104টা আমরা দেখেছিলাম, যেটা 104 ছিল, এখানে দেখো সেটা যখন ব্লাড ডিঅক্সিজেনেটেড অবস্থায় তখন 95, আর যখন ডিঅক্সিজেনেটেড তখন 40, আর যখন অক্সিজেনেটেড তখন 95। তার মানে এই যে অ্যালভিওলাই, এই যে এর পাশ দিয়ে যে ব্লাড ভেসেল যাচ্ছে, তাদের কথা বলা হচ্ছে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড অবস্থায়। ওকে, আর পাশাপাশি সেলের মধ্যে কী অবস্থা সেটা এখানে দেখানো হয়েছে। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন 40, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড 45, পার্শিয়াল প্রেসার অফ 95, পার্শিয়াল প্রেসার। তার মানে কী হচ্ছে, তার মানে যখন এখানে রক্তটা এসে পৌঁছালো, তখন কিন্তু পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন 95, সেলে তখন রান করছে বাঁ দিকেরটা তখন সেলে রান করছে 40। তাহলে 95 থেকে 40-এ খুব সহজে অক্সিজেন ভেতরে প্রবেশ করে যাবে, সেলের মধ্যে প্রবেশ করে যাবে। ঠিক পাশাপাশি সেলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের লেভেল 45, মানে এই সেলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের লেভেল 45, আর সেক্ষেত্রে রক্তে যখন চলছে 40, তো খুব সহজেই কার্বন ডাইঅক্সাইড এই রাস্তায় চলে যাবে ব্লাডে। এই বিষয়গুলি এখানে দেওয়া রয়েছে, যেগুলো আমরা আগে ডিসকাস করলাম। এরই বাংলা
যেটা আমাদের একটা উল্লেখযোগ্য বিষয়, বাংলায় এনসিইআরটি, আমি নাম চেঞ্জ করিনি আর। তো যাই হোক, সেই নামেই চলছে, আর সেই নাম ধরেই কিন্তু এখানে সেই জিনিসগুলিকে এখানে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে অবশ্যই তোমরা ব্যাপারটি মানে দেখে নেবে আর কি। ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, গ্যাসীয় বস্তুর পরিবহন কীভাবে হচ্ছে, বলছে যে ব্লাড ইজ এ মিডিয়াম অফ ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্টের ক্ষেত্রে তো ব্লাডই মিডিয়াম। অ্যাবাউট 97% অফ, এই যে পার্সেন্টেজগুলো ভীষণ ইম্পর্টেন্ট, 97% অফ অক্সিজেন ইজ ট্রান্সপোর্টেড বাই আরবিসি অফ ব্লাড। হ্যাঁ, মানে ব্লাডের যে লোহিত রক্তকণিকা রয়েছে তার মধ্যে মানে সেই কিন্তু হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি 97% অক্সিজেনকে ক্যারি করে। দ্য রিমেনিং 3% অফ দ্য অক্সিজেন ক্যারিড আউট বাই দ্য ডিজলভড স্টেজ হুইচ প্লাজমা, মানে বাকি 3% প্লাজমার মধ্যে ডিজলভ কন্ডিশনে চলে যায়। আমি বলবো ওই চ্যানেলের মধ্যে যে একটু প্লেলিস্টকে ফলো করো, সেখানে দেখো এই চ্যাপ্টারগুলোর কিন্তু ক্লাস ভিডিও আপলোড করা আছে, তোমরা সেগুলো দেখে যথেষ্ট উপকৃত হতে পারো আমি আশা রাখবো। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও কতটা উপকারে লাগছে তোমাদের। হ্যাঁ, তোমাদের যত উপকার লাগবে ততই কিন্তু ভিডিওগুলো বানাতে এনার্জি বোধ করবো। হ্যাঁ, nearly 20 to 25% of carbon dioxide is transported by RBC, whereas 70% of this carried by carbonate. তাহলে এই যে পার্সেন্টেজগুলো, তাহলে 20 to 25% কার মাধ্যমে হচ্ছে, সেটা হলো ট্রান্সপোর্ট অফ আরবিসি। তাহলে এখানে যখন 97% ট্রান্সপোর্ট হচ্ছে আরবিসির থ্রু দিয়ে, তখন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট মাত্র 20 থেকে 25% হচ্ছে আরবিসির থ্রু দিয়ে। আর এখানে বাকি অ্যামাউন্টটা, মেজর অ্যামাউন্টটা 70% হচ্ছে বাইকার্বনেট আয়ন। প্রত্যেকটি লাইন, এখানে যা যা লাইন আছে সব লাইন করা থেকে কোশ্চেন আছে নিটে। About 7% of carbon dioxide is carried out dissolved stage with plasma. তাহলে প্লাজমার সঙ্গে কতটা ডিজলভ কন্ডিশনে যাচ্ছে সেটাও কিন্তু অ্যামাউন্ট দেওয়া রয়েছে 7% মতো, তার বাংলা এখানে দেওয়া রয়েছে। এরপর কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুটোর আলাদা আলাদা করে কীভাবে ট্রান্সপোর্ট হচ্ছে সেই বিষয়গুলি এখানে দেওয়া রয়েছে, খুব সহজেই আমরা এখান থেকে বুঝে নেব। হিমোগ্লোবিন ইজ এ রেড কালার্ড আয়রন কন্টেনিং পিগমেন্ট প্রেজেন্ট ইন দ্য আরবিসি। আমরা সবাই জানি লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন রয়েছে, সেটা তার মধ্যে লোহা রয়েছে এবং পরফাইরিং রিং দিয়ে যুক্ত করা রয়েছে গ্লোবিন প্রোটিনের সঙ্গে, যেটা মেজর উপাদান হলো যে অক্সিজেনের ট্রান্সপোর্টের ক্ষেত্রে। অক্সিজেন ক্যান বাইন্ড উইথ হিমোগ্লোবিন ইন এ রিভার্সিবল ম্যানার টু ফর্ম অক্সিহিমোগ্লোবিন। হ্যাঁ, অক্সিহিমোগ্লোবিন ফর্ম করতে পারে এখানে, সেটা সেই জায়গাগুলো কিন্তু আমরা পরবর্তীকালে অবশ্যই আলোচনায় যাব। আগে এখানে দেখে নিই আমরা একটু। অক্সিজেন ক্যান বাইন্ড উইথ হিমোগ্লোবিন, তাহলে হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে কি ফর্ম করে, অক্সিহিমোগ্লোবিন তৈরি করে। এই লাইনটা একটু দেখে রাখবে, এই লাইনটা থেকে কোশ্চেন থাকে। ইচ হিমোগ্লোবিন মলিকুলস ক্যারি ম্যাক্সিমাম 4 মলিকুলস। কত অণু অক্সিজেন এক অণু হিমোগ্লোবিন বহন করতে পারে, সে থেকে কোশ্চেন থাকে। জেন পাসের ক্ষেত্রে থাকে, এগ্রিকালচারের ক্ষেত্রে থাকে, নিটের ক্ষেত্রে থাকে। তো 4 মলিকুলস অফ অক্সিজেন, এক অণু হিমোগ্লোবিনে যেহেতু 4টি গ্লোবিন প্রোটিন রয়েছে, 4টি হিম রয়েছে, পরফাইরিং রিং দিয়ে হিম যে গ্রুপগুলো রয়েছে সেখানে এক অণু করে ক্যারি করতে পারে, মানে ম্যাক্সিমাম 4 অণু অক্সিজেনকে তারা ক্যারি করতে পারে। বাইন্ডিং অফ দ্য অক্সিজেন উইথ দ্য হিমোগ্লোবিন ইজ প্রাইমারিলি রিলেটেড টু দ্য পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন। এই যে অক্সিজেন কতটা কীভাবে বাইন্ড করবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে যে পার্সিয়াল মানে PO2 মানে পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন কতটা রয়েছে তার উপর ডিপেন্ড করে এটা হচ্ছে। পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অ্যান্ড টেম্পারেচার আর আদার ফ্যাক্টরস which can interfere with these binding। মানে এখানে আর কোন কোন ফ্যাক্টর কাজ করতে পারে, কার্বন ডাইঅক্সাইডের প্রেশার এখানে একটা বড় ফ্যাক্টর কাজ করতে পারে, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এটি একটি বড় ফ্যাক্টর কাজ করতে পারে, এবং টেম্পারেচার মানে অক্সিজেনের লেভেল কতটা আছে সেটা তো ডিপেন্ড করছেই, তার পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড কতটা আছে, হাইড্রোজেন আয়ন কতটা আছে, টেম্পারেচার কতটা আছে, এইগুলো কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করে যে কতটা ভালো বা কতটা খারাপ মানে অক্সিজেন মানে কতটা ভালো খারাপ বলছি না, কতটা পরিমাণ অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করবে। দ্য সিগময়েড কার্ভ ইজ অবটেন্ড হোয়েন পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন ইজ প্লটেড এগেনস্ট দ্য PO2। পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেনের এগেনস্টে যখন অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিনের বাইন্ডিংয়ের যখন আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করাচ্ছি, মানে এখানে বলতে পারো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা নিটের জন্য এখান থেকে এই লাইনটা থেকে রয়েছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, খুব ইম্পর্টেন্ট লাইন। তার মানে কী বলছে, অফ হিমোগ্লোবিন উইথ O2 ইজ প্লটেড এগেনস্ট দি PO2। তাহলে পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন কতটা হলে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন বাইন্ড করবে তার একটি কার্ভ দেখানো হয়েছে এরপরে, এবং যেটাকে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ বলা হয়। অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, এটা কি আমরা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ বলি, খুব ইম্পর্টেন্ট, আবারও বলে রাখছি। অ্যান্ড
is highly useful in studying of the effect of factors like CO2, H plus concentration, etc. on the binding of the O2. যেটা আগেই বলা হলো যে আরও কিছু ফ্যাক্টর কাজ করে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত রয়েছে, হাইড্রোজেনের গ্রেডিয়েন্ট কতটা রয়েছে এবং টেম্পারেচার কতটা রয়েছে, এই সমস্তগুলো কিন্তু অবশ্যই ফ্যাক্টর রোল প্লে করে অক্সিজেনের সঙ্গে যে ডিসোসিয়েশন কার্ভ রয়েছে সেটা। In the alveoli মধ্যে where is the high PO2, low CO2, lesser hydrogen concentration and lower temperature, the factors are all favorable for the formation of oxyhemoglobin. খুব ইম্পর্টেন্ট লাইন বলছে, দেখো অ্যালভিওলাই মধ্যে কী হচ্ছে, এক তো হাই পরিমাণে O2 রয়েছে, ঠিক উল্টো দিকে লো পরিমাণ CO2 রয়েছে, লেসার হাইড্রোজেন কনসেন্ট্রেশন রয়েছে, লোয়ার টেম্পারেচার রয়েছে। সবকটা ফ্যাক্টর কিন্তু অক্সিহিমোগ্লোবিন তৈরির ক্ষেত্রে কিন্তু খুব উপযুক্ত। তাহলে অক্সিজেন লেভেল বেশি আছে, পাশাপাশি কার্বন ডাইঅক্সাইডের লেভেল কম আছে। তাহলে অক্সিজেনকে ধরবে যখন অক্সিজেন লেভেল বেশি থাকলে নিতে সুবিধা হবে। কার্বন ডাইঅক্সাইড লেভেল কম আছে, লেসার হাইড্রোজেন আছে, টেম্পারেচারও লোয়ার আছে। তাহলে এতগুলো ফ্যাক্টর কাজ করছে, সবই ফেভারেবলে, যেটা অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিনকে বাইন্ড করতে সাহায্য করছে এবং যেটা অক্সিহিমোগ্লোবিন ফর্ম করছে। হোয়ার অ্যাজ ইন দ্য টিস্যু, সেক্ষেত্রে টিস্যুতে কী হচ্ছে, লো CO2, টিস্যুর ক্ষেত্রে CO2 কম আছে, তাই জন্যই তো টিস্যুতে যাবে। হাই CO2 রয়েছে, মানে বেশি পরিমাণে CO2 রয়েছে, হাই H প্লাস কনসেন্ট্রেশন এবং হায়ার টেম্পারেচার। ঠিক বিপরীত ঘটনা, আগের লাইনে যা পড়লাম তার ঠিক বিপরীত ঘটনা এক্ষেত্রে রয়েছে। তো সেই বিষয়টি এখানে দেখবে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভে দেখানো রয়েছে। দিস ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট অক্সিজেন গেটস বাউন্ড টু হিমোগ্লোবিন ইন দ্য লাং সারফেস অ্যান্ড গেটস ডিসোসিয়েটেড ইন দ্য টিস্যু। এই ক্ষেত্রে প্রমাণ করে দেয় বা খুব ভালো ইন্ডিকেশন রয়েছে যে অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করবে এবং টিস্যুর ক্ষেত্রে সেটা ডিসোসিয়েট করবে, মানে হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করবে অ্যালভিওলায়ে এবং সেটা টিস্যু থেকে ডিসোসিয়েট করে দেবে বা ছেড়ে দেবে। Every 100 ml of oxygenated blood can deliver around 5 ml of oxygen on the tissue under normal physiological condition. এটা একটা ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মাঝে মাঝে থাকে। 100 ml অক্সিজেনেটেড ব্লাড সেটা কত ml মতো অক্সিজেনকে ডেলিভার করতে পারে একটি নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনের মধ্যে। এখানে পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং সেখানে পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, তার একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে দেওয়া রয়েছে এবং এটি হলো সেই সিগময়েড কার্ভ যেটি কিন্তু এখানে প্রকাশ করা হচ্ছে যে পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন কত হলে এখানে স্যাচুরেশন হিমোগ্লোবিনের অক্সিজেনের সঙ্গে বাইন্ড করার যে স্যাচুরেশন সেটা কী মাত্রায় পৌঁছাচ্ছে তার কার্ভ কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগুলো বাংলা, আগে যেগুলো বললাম সেগুলি বাংলা করে এখানে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের ভিডিও থেকে দেখে নেবে। নেক্সট রয়েছে কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট। CO2 ইজ ক্যারিড আউট টু দি হিমোগ্লোবিন, কার্বামিন হিমোগ্লোবিন। ওখানে যেন অক্সিহিমোগ্লোবিন হচ্ছিল, এখানে কিন্তু কখনোই ভুল করে ডিঅক্সিহিমোগ্লোবিন যেন দেখো না, এটা কিন্তু অক্সিজেনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যখন হিমোগ্লোবিন বাইন্ড করছে তখন কার্বোমিনো হিমোগ্লোবিন বলা হয়। অ্যাবাউট 20 to 25% এই কার্বোমিনো হিমোগ্লোবিন হিসেবে বাইন্ড করে। দিস বাইন্ডিং ইজ রিলেটেড টু দ্য পার্সিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। অবশ্যই পার্সিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কতটা রয়েছে তার সঙ্গে রিলেটেড রয়েছে, এটা মানে সেই রকম রিলেশনেই তো এটা তৈরি হবে। PO2 ইজ মেজর ফ্যাক্টর হুইচ কুড অ্যাফেক্ট দিস বাইন্ডিং। তাহলে অক্সিজেনের সঙ্গে বাইন্ডিংয়ে যেমন CO2 একটা মেজর এফেক্ট রোল প্লে করেছিল, তাহলে CO2-র সঙ্গে এখন যখন বাইন্ডিং হবে যে কার্বোমিনো হিমোগ্লোবিন ফর্ম করবে তখন O2 নিশ্চয়ই একটি মেজর রোল প্লে করবে। When PCO2 is high and PO2 is low as in the tissue, more binding of the carbon dioxide occurs. অবশ্যই যখন কোষের মধ্যে বা টিস্যুর মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি এবং অক্সিজেনের পরিমাণ কম তখন টিস্যুতে এই বাইন্ডিংয়ের ব্যাপারটা ঘটছে। হোয়ারএজ when the PCO2 is low and PO2 is high as in alveoli, dissociation of carbon dioxide from carbamino hemoglobin takes place. অবশ্যই যখন অ্যালভিওলাই পর্যন্ত পৌঁছাচ্ছে তখন কিন্তু PCO2 লো দেখাচ্ছে অ্যালভিওলাইয়ের মধ্যে এবং PO2 ইজ হাই ইন অ্যালভিওলাই, তখন অ্যালভিওলাইয়ের মধ্যে অক্সিজেনের লেভেল বেশি রয়েছে। তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড কিন্তু কার্বোমিনো হিমোগ্লোবিনকে ছেড়ে দেবে এবং কার্বন ডাইঅক্সাইড কী করবে, অ্যালভিওলাইয়ের মধ্যে প্রবেশ করবে। তাহলে CO2 which is bound to the hemoglobin from the tissue and delivered to the alveoli, যেটা বললাম। RBC contain a very high concentration of enzyme carbonic anhydrase, খুব ইম্পর্টেন্ট লাইন বলবো, খুব ইম্পর্টেন্ট এনজাইম বলবো, অবশ্যই মনে রাখবে এখানে কার্বনিক অ্যানহাইড্রেসের ভূমিকা। অ্যান্ড এ মিনিট কোয়ান্টিটিস অফ দ্য সাম অফ দ্য প্রেজেন্ট ইজ এ প্লাজমা 2. দ্য এনজাইম ফেসিলিটেট দ্য ফলোয়িং রিয়াকশন ইন বোথ ডাইরেকশন।
তাহলে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়া করে কার্বনিক অ্যানহাইড্রেজ কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং সেই কার্বনিক অ্যাসিডকে কিন্তু বাইকার্বনেট আয়ন এবং হাইড্রোজেন আয়নে কনভার্ট করতে পারে কার্বনিক অ্যানহাইড্রেজ, এবং সেগুলো কিন্তু সবই রিভার্সেবল রিঅ্যাকশন হিসেবে রয়েছে। এখানে কিন্তু সেই বিক্রিয়ার কিন্তু ব্যাপারটি বাংলা করে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। At the tissue site where partial pressure of CO2 is high due to the catabolism, CO2 diffuses into blood and forms HCO3 minus and H plus. কি হচ্ছে, দ্য টিস্যুর মধ্যে যখন পার্সিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি রয়েছে, অবশ্যই টিস্যুর মধ্যে যেহেতু অপচিতি বিভাগ ঘটছে, সেখানে যদি শ্বসন প্রক্রিয়া চলছে, সেজন্য CO2 পরিমাণ বেশি আছে, সেই জন্য CO2 কিন্তু আরবিসির মধ্যে বা ব্লাডের মধ্যে ডিফিউজ করে যাবে, প্লাজমার সঙ্গে কিন্তু বিক্রিয়া করে এবং সেক্ষেত্রে HCO3 এবং H মাইনাস এবং H প্লাস আয়ন তৈরি করে। অ্যাট দ্য অ্যালভিওলার সাইট হোয়ার PCO2 is low and the reaction proceeds the opposite direction leading the formation of CO2 and H2O. যখন অ্যালভিওলারের মধ্যে এসে দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার কম রয়েছে অনেক, তখন ঠিক অপোজিট ডিরেকশনে কিন্তু বিক্রিয়াটি হচ্ছে এবং সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি করছে, ঠিক যেমন এখান থেকে এখানে তৈরি হওয়ার কথা বলা হচ্ছে আর কি। সেখানে গিয়ে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এবং জল সেখানে তৈরি করছে, আর যখনই কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দিল তখনই সেখান থেকে রিসিভ করে নিল, এই ঘটনাটি ঘটে। দাস CO2 trapped as bicarbonate at the tissue level and transported to the alveoli release out of carbon dioxide. এখানে যেমন বলা হচ্ছে তখনই কিন্তু বাইকার্বনেট আয়ন যেটা সেটা কিন্তু গোটা যে কার্বন ডাইঅক্সাইডটাকে সেটাকে ট্রান্সপোর্ট করে এবং অ্যালভিওলাই পর্যন্ত গিয়ে সেটাকে রিলিজ করে দেয়। এভরি 100 ml of deoxygenated blood delivers approximately 4 ml of carbon dioxide to the alveoli. যেখানে অক্সিজেনের ক্ষেত্রে বলা হচ্ছিল যে 100 ml রক্ত মোটামুটি যে পরিমাণে অক্সিজেনকে ক্যারি করতে পারে বা ডেলিভার করতে পারে সেটা 5 ml। এখানে খুব ভালো করে মনে রাখবে, সেখানে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সেই পরিমাণটি বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4 ml। তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাড কার্বন ডাইঅক্সাইডকে ডেলিভার করছে 4 ml মতো অ্যালভিওলায়, আর ঠিক সেম টাইমে 5 ml মতো অক্সিজেনকে ডেলিভার করতে পারছে। এই ছিল আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ট্রান্সপোর্ট প্রসিডিওর এবং তার আগে অবশ্যই এক্সচেঞ্জের প্রসিডিওর। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও এবং ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করো, সেখানে বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া রয়েছে, বিভিন্ন বইয়ের লিঙ্ক দেওয়া রয়েছে এবং বিভিন্ন এই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, আরও ইম্পর্টেন্ট কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ফলো করে তোমরা ফলো করতে পারো। আর কেমন লাগছে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশান বেলটাকে অন করে অল প্রেস করে রেখো, তাহলে যখনই ভিডিও আপলোড হবে তখনই কিন্তু তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে। আবার একবার বলে রাখি, জেনপাস এবং নিটের সিরিজ খুব তাড়াতাড়ি নিটের এক্সামের পর থেকে শুরু হচ্ছে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকো। আবার দেখা হবে।